হ্যাঁ, এই লাল ফরাসির ধর্মগুলো এগুলা কিন্তু তুমি অলরেডি তো শিখে ফেলছো। কেমিস্ট্রিতেও কিছু কিছু দরকার আছে, হ্যাঁ। সো যদিও কেমিস্ট্রির আল ফরাসির ধর্ম এগুলো পরীক্ষা তেমন একটা আসে না, তবে এগুলো একটু একবার রিডিং করে নিবা, ঠিক আছে? একবার রিডিং করে নিবা অবজেক্টিভের জন্য। তো একবার রিডিং করে নিবা, বিটারসির ধর্ম একবার রিডিং করে নিবা, গামারসির ধর্ম একবার রিডিং করে নিবা, ঠিক আছে? এবার আসো, এই দুইটা পড়া, তাও এই দুটাও কিন্তু কোথার জানো, কেমিস্ট্রিতে পড়া। তবে মানে দুইটারই লাগবে, এমন না যে কেমিস্ট্রিতে শুধু আসবে, এখানে আসবে না, এখানেও আসবে, কেমিস্ট্রিতেও আসবে। এবার এই পড়াটা খুব গুরুত্ব দিয়ে বুঝো। একটা হলো ফিশন ক্রিয়া, বা এটাকে বলা হয় নিউক্লিয় ফিশন। নিউক্লিয় ফিশন অনেক বইতে তালিবস্য দিয়ে লেখে, অনেক বইতে দন্তেস্য দিয়ে লেখে। তো অনেক বইতে লেখে ফিশন লেখে, অনেক বইতে ফিশান লেখে। এটা নিয়ে টেনশনের কিছু নেই, হ্যাঁ। আর এটা হলো নিউক্লিয় ফিউশন। নিউক্লিয় ফিউশন এই দুইটা রিয়াকশন, ঠিক আছে, এই দুইটা বিক্রিয়া। খুব ভালো করে স্যার খেয়াল করো। পিছনও কি সেম? হ্যাঁ, স্যার পিছন দুটারই কি সেম? আমি তো পরে শেষ করি তারপরে বলো। দেখো, আমি তো শেষ করে নিই কনসেপ্টটা। ফিশন বা ফিশান একই কথা, ঠিক আছে, কিন্তু ফিউশন এটা আলাদা কথা হবে। আমরা যদি এবার খেয়াল করার চেষ্টা করি, ফিশন কি, নিউক্লিয় ফিশন কি, আর নিউক্লিয় ফিউশন কি, এই দুইটা খুব একটা স্লাইটলি পার্থক্য। এবং তোমাদেরকে একটা কাহিনী বলি, তোমরা কাহিনীটা বললে হয়তো বা তোমাদের কাছে ভালো লাগবে। আমি নিবন্ধনের যে এই যে 18তম নিবন্ধনে যে আমি একটা পরীক্ষা দিয়েছি, ওই পরীক্ষায় দুইটা প্রশ্ন আসছে, বুঝছো? একটা হলো নিউক্লিয় ফিশন, আর হলো নিউক্লিয় ফিউশন, ঠিক আছে? এই দুইটার সংজ্ঞা আসছে, বুঝছো, 2 নম্বরের জন্য। এবার আসে আমরা একটু এই দুইটাকে একটু ডিটেলসে বোঝার চেষ্টা করি। ডিটেলস বলতে তেমন ডিটেলস না, এগুলো এত কঠিন কিছু না, কিন্তু দুই জায়গায় লাগবে। একটা হলো নিউক্লিয় ফিউশন, আর একটা হইলো নিউক্লিয় ফিশন বা ফিশান, যেটা বল কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি এখান থেকে খেয়াল করো, এই যে নিচেরটা নিউক্লিয় ফিশন, আচ্ছা ফিশন বা ফিশান, এটা একটু হিট দিয়ে বলা লাগে, একটু জোর করে বলা লাগতেছে। তার মানে এই নিউক্লিয় ফিশন বা ফিউশন এর কথা হইলো একটা বড় নিউক্লিয়াসকে কোন একটা নিউট্রন দ্বারা আঘাত করে ভাঙ্গা, একটা বড় পরমাণুকে বা বড় নিউক্লিয়াসকে ভাঙ্গা ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত করা, ছোট ছোট পরমাণুতে পরিণত করা। ফিউশন, দেখা যায় ফিউশন, এটা আদর করে বলতেছে ফিউশন, ফিউশন। তার মানে তখন ছোট ছোট পরমাণু বা নিউক্লিয়াস যুক্ত হয়ে অপেক্ষাকৃত বড় বড় কিছু সৃষ্টি করা, বড় যৌগ সৃষ্টি করা, তার নাম হলো নিউক্লিয় ফিউশন। দেখো, একটু টেকনিক্যালি খেয়াল করো। ফিশন, দেখো কথার ভিতরে একটা জোর আছে, ফিশন ফিশান ফিশন ফিশান। তো এটা মানে হলো বড় একটা নিউক্লিয়াসকে ভাঙ্গা ছোট ছোট নিউক্লিয়াস বানানো, ফিশিয়া ফেলা। আর ফিউশন মানে ছোট ছোটকে যুক্ত করে একটা বড় কিছু বানানো, এটা হলো ফিউশন। তাইলে এইটাই আমরা এখন একটু দেখি। খুবই খুবই আই থিঙ্ক তোমরা লজিকটা বুঝছো, ঠিক আছে কথা। এবার দেখো আমরা একটু দেখি। তাইলে এখানে খেয়াল করো কি লেখা হয়েছে, যে প্রক্রিয়ায় ভারী পরমাণু নিউক্লিয়াস বিশ্লিষ্ট হয় বা ভেঙ্গে, তুমি ভেঙ্গে লিখতে পারো, ভেঙ্গে সমান ভরের দুইটি নিউক্লিয়াস তৈরি হয় এবং বিভিন্ন শক্তি নির্গত হয়, তাকে বলা হয় ফিশন, ঠিক আছে, বা নিউক্লিয় বিভাজন। তাহলে তুমি তোমার মতো করে সংজ্ঞা লিখতে পারবে, এখানে যা আছে তা লিখতে তোমার কোনো কথা নেই। আমি যে কনসেপ্টটা বুঝাইলাম এই কনসেপ্ট লিখবা, কি লিখবা, যে প্রক্রিয়ায় কোন একটা ভারী নিউক্লিয়াস ভেঙ্গে দুই বা ততোধিক ছোট ছোট নিউক্লিয়াস পরিণত হয় এবং সেখানে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, এটা কি বলা হয়, নিউক্লিয় ফিশন বা ফিশন। আই থিঙ্ক এটা বুঝতে পারছো। এবার এটার জন্য এইটা একটু মুখস্থ করে রাখতে হবে। আমি মনে করি এটা মুখস্থ রাখাটাই বেটার। কারণ দেখো, এই যে ইউরেনিয়াম 92 235 নিউট্রন দ্বারা যদি আঘাত করি, আমরা নিউট্রন দ্বারা যদি আঘাত করি, তাহলে উৎপন্ন হয় কি, এটা দেওয়ার কোনো দরকার নাই, এটুকু দেওয়ার দরকার নাই। ডাইরেক্ট এটা থেকে এটা সৃষ্টি হবে এই বেরিয়াম আর ক্রিপ্টন। আমরা জানি বেরিয়ামের পারমাণবিক সংখ্যা 56, ক্রিপ্টনের কত 36, আর এখানে 141, এখানে 92। আর এখানে দেখো 41, খেয়াল করো, মাঝে মাঝে এই প্রশ্নটা আসে, এটা দেওয়ার দরকার নেই। যেখানে কতটা নিউট্রন সৃষ্টি হবে, কেমনে সৃষ্টি হবে, দেখো 92 জন্য 56 আর 36, 92 সমস্যা নাই। বাট উপরে দেখো
235 এক 236 উপরে কিন্তু 236, বাট এখানে বেরেমের বড় হলো 141 আর কিউবটনের 92, তো 141 আর 92 মিললে হলো 3, 9 × 13 3 হয় কত 233, বাট আমার এখানে দরকার 35 এক 36, তাহলে আরো 3 দরকার। তাহলে এখানে দেখো এই জন্য 3টা নিউট্রন, আমাদের নিউট্রন লেখা যায় 0 1 নিউট্রন, এজন্য 3 একে 3, তাহলে 30 নিউট্রন, এজন্যই কিন্তু 3 মোল নিউট্রন সৃষ্টি হয়। বুঝছো কথাটা? তাহলে আমি সাজেস্ট করব সবাইকে এই বিক্রিয়াটা আমাদের মুখস্থ করে রাখা। বিক্রিয়াটা কি করে রাখা? মুখস্থ করে রাখা, অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, নিউক্লিয় ফিশনের এই বিক্রিয়াটা অনেক জায়গায় কাজে লাগবে। তোমার ইউরেনিয়াম 92 235, এটা যখন একটা নিউট্রন দ্বারা আঘাত করব উৎপন্ন হবে বেরিয়াম। বেরিয়ামটা হইলো কি আমরা খেয়াল রাখবো, বেরিয়াম হইলো 56 আর এখানে বড় হলো 141, মুখস্থ করে ফেলবো এটা। আর ক্রিপ্টন, ক্রিপ্টন হলো 36 আর 92, আর এখানে যোগ করলে দেখা যায় আমার এখানে 3 মোল নিউট্রন আর প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়। প্রচুর পরিমাণ কি হয়? শক্তি নির্গত হয়। এইটুকু হইলো ফিশন বিক্রিয়ার বিক্রিয়া এবং ইয়া। এবার আসো পরে ট্যাক্স সাথে একটু লিখো, আমি একটু পরেটা পরে নিই এবং কোশ্চেন থাকলে একটু পরে বলে আমি সুযোগ দিচ্ছি। নিউক্লিয় ফিউশন, ফিউশন হলো যে প্রক্রিয়ায় একাধিক হালকা বা ছোট নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত ভারী বা বড় নিউক্লিয়াস গঠন করে এবং অত্যাধিক শক্তি নির্গত হয়, তাকে বলা হয় ফিউশন বা নিউক্লিয় সংযোজন। এটা হলো নিউক্লিয় বিভাজন, বিভাজন মানে ভাঙ্গা, আর এটা হলো সংযোজন। তাইলে কি হয় এখানে দেখো, এই যে আমরা জানি হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, একটা হলো প্রোটিয়াম, আরেকটা হলো ডিউটেরিয়াম, আরেকটা হলো ট্রিটিয়াম। ঠিক আছে, হাইড্রোজেনের 3টা আইসোটোপ থাকতে পারে, একটা হলো 1 1 হাইড্রোজেন, 2 1 হাইড্রোজেন, 3 1 হাইড্রোজেন। তো এরকম ছোট্ট ছোট্ট গুলা নিউক্লিয়াস গুলা যুক্ত হইয়া, ধরো এই যে 3 1 হাইড্রোজেন আর 1 হাইড্রোজেন, এই দুটো যুক্ত হয়ে উৎপন্ন করি 3 এর আগে কত 4, এ কত 2, তাহলে হয় হিলিয়াম। তো এই যে যে বিক্রিয়াগুলা এই ছোট্ট ছোট্ট যুক্ত হইয়া একটু বড় অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস সৃষ্টি করে, তার নাম হয় নিউক্লিয় ফিউশন। ফিউশন, ঠিক আছে, ফিউশনটা একটু এভাবে বলা হয়। তো দেখো এই যে 1 3 হাইড্রোজেন, ধরো 1 2 হাইড্রোজেন যদি হয়, তাহলে আমরা তো এই যে এখানে 1 1 দিছি দেখে এখানে নিউট্রন সৃষ্টি হয় নাই। এখানে 2 যদি দেখে নিচের দিকে দেখো 1 আর 1 কত 2, এখানে 2 2 মানে হিলিয়াম, 2 আর 3 5, এখানে হিলিয়ামের বড় হলো 4, তাহলে এখানে দেখো 4, তাহলে আরো 1 উপরে বাকি আছে, তাহলে 1 কারে নাই নিউট্রনের প্লাস শক্তি। বলো এইটুকুতে ফিশন ফিউশনে কোনো সমস্যা আছে কিনা, করো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো আমাকে। হ্যালো হ্যালো, স্যার কোনো প্রবলেম নাই। হ্যাঁ সবাই বলো। এই নিহা, স্যার কোনো প্রবলেম নাই, বুঝছি। সবাই বুঝছো তো? কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলা কিন্তু দুই জায়গায় কাজে লাগবে, এক দিলে দুই ফাঁকি, বুঝছো না? 1 নম্বর অবজেক্টিভে, 2 নম্বর হইলো স্যার ফিউশন হচ্ছে বড় বড় গুলা ভাঙে ছোট ছোট তৈরি হ্যাঁ হওয়ার, ফিউশন হচ্ছে ছোট ছোট গুলা যুক্ত হয়ে বড় বড় নিউক্লিয়াস তৈরি করে। তৈরি করো। আচ্ছা তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, একটা স্ক্রিনশট দিয়ে রাখো। স্যার দিয়ে ফেলছি প্রথমেই। আচ্ছা ঠিক আছে, বা একজন সুন্দরকে স্ক্রিনশট দিয়ে সবাই গ্রুপে দিয়ে দিল, বা সবাই দিয়ে রাখতে পারো। এবার আসো, আমরা সবাই অবশ্যই এবং অবশ্যই এই সূত্রটা পড়ে ফেলছিলাম, সেটা হলো গুণগত রসায়নে, তাই না? হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের রাশিমালা, এই রাশিমালা প্রতিপাদন কখনোই পরীক্ষায় আসবে না। কেউ এটা নিয়ে টেনশনের কিছু নাই, স্যার এত বড় জিনিস কোনো দরকার নাই, এটি আমরা অনার্সে দিয়ে পড়ছি, ইন্টারের সিলেবাস থেকে তাহলে দিল কি আরে? এগুলা দিছে হলো কিভাবে আসছে সেটা শেখার জন্য। আর আরেকটা কারণ আছে, এটা তুমি পড়ার জন্য দিছে। আর আরেকটা কাজ, আরেকটা কি জানো নি, এগুলা কিন্তু আগের সিলেবাসে ছিল, আগের সিলেবাসে, বুঝছো? আগের সিলেবাসে এগুলো আসতো, আমাদের সময় আসতো। এবার আসো, আর ইকুয়াল টু, এই সূত্র মুখস্থ রাখতে হবে। ব্যাসার্ধের সূত্র n স্কয়ার s স্কয়ার 4 pi স্কয়ার m z স্কয়ার, কে দরকার নেই এখানে, এটা এখানে দরকার নাই, m z স্কয়ার। এই সূত্রটা আই থিংক তোমার মুখস্থ আছে বা মুখস্থ রাখতে পারবা। আসো সামনে আমি এগুলো দেখাচ্ছি, আরো একসাথে দেখাচ্ছি। এটা হলো কার? ব্যাসার্ধের রাশিমালা।
কার এমতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। এবার আসলে শক্তির রাশিমালা এইটা, হ্যাঁ। এবার সেগুলো একসাথে একটু দেখে দিই এখানে। এবার দেখো একটু খেয়াল করো, মিউট করো। হ্যাঁ কাজ জানে মিমিরে আমি মিউট করে দেই। আচ্ছা মিমি আবার রাগ টাগ করো না, এদিকে দেখো, কষ্ট হয় না। দেখো স্থায়ী কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অবশ্যই এটা তোমরা শিক্ষা পেয়েছো, এম্পিরিক্যাল ns/2π। ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর অখণ্ড গুণিতক, কেমিস্ট্রির পড়া। মনে আছে কিনা সবার বলো তো, মনে আছে? দেখো আমরা কিছু দেখা যাচ্ছে না। সবার দেখা যাচ্ছে, জি স্যার দেখা যায়। মানে তোমার যার দেখা যায় না সে মোবাইল টোবাইল পাল্টিয়ে নিয়ে আসো। দেখো তাই না? দেখো স্থায়ী কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি খেয়াল করি, তাহলে কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু ns/2π। এই সূত্রটা খেয়াল রাখতে হবে আমাদের। যদি ধরো কৌণিক ভরবেগ চাইলো, খেয়াল করবা m ইলেকট্রনের ভর, b ইলেকট্রনের রৈখিক বেগ, আর কক্ষপথের ব্যাসার্ধ, s প্লাঙ্কের ধ্রুবক, n কোয়ান্টাম সংখ্যা। যদি তোমাকে বলে, ধরো এরকম বললো, হ্যাঁ এগুলো নিয়ে অঙ্ক দেখাবো একটু পরে। আচ্ছা আমি শুধু বলে যাই, একটু পরে অঙ্ক দেখাবো, টেনশনে কিছু নেই। একসাথে অঙ্ক একসাথে একটু বলি সূত্রগুলো আগে, হ্যাঁ খেয়াল করো। তো ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম্পিরিক্যাল ns/2π। আচ্ছা এটা নিয়ে তোমাদের কিন্তু অলরেডি বোরের পরমাণু মডেলে শিখছিলা যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর অখণ্ড গুণিতক, ঠিক আছে, যেখানে n এর মান হবে n 1 2 3 4 এরকম। আচ্ছা ইলেকট্রনের কক্ষ স্থানান্তরের সময় নির্গত বা শোষিত শক্তি, এই যে নির্গত শোষিত শক্তি ডেল ই ইকুয়াল টু কি h নিউ, ডেল ই ইকুয়াল টু কি h নিউ। h হলো প্লাঙ্কের ধ্রুবক, নিউ হলো কি কম্পাঙ্ক। আই থিংক সবাই এটা জানো। স্থায়ী কক্ষপথে ইলেকট্রনের আবর্তন বেগ বা রৈখিক বেগ এই যে এখান থেকে আসছে, আমি এখানে ভি রেখে দেই, ভি ইকুয়াল টু এই যে এম এস আর 2π আর এম আর নিচে চলে যাবে এম আর। এটাই সেটা, ঠিক আছে, নতুন কিছু না। এবার সব স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধ n স্কয়ার s স্কয়ার e নট পাই m স্কয়ার পাই m z স্কয়ার, এখানে একটু z লাগিয়ে দিবা ফর্মের সংখ্যা। আর যদি হাইড্রোজেনের বেলা হয় এজন্য z না রাখলেও চলে, হ্যাঁ এটা মাথায় রাখবে। বুঝলে সব স্থায়ী কক্ষপথ আবর্তন ইলেকট্রনের মোট শক্তি এই সূত্র মুখস্থ রাখো, মাইনাস m e টু দি পাওয়ার 4 8 n স্কয়ার s স্কয়ার e নট স্কয়ার, ঠিক আছে। আর তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা মুখস্থ রাখবো আমরা। আমরা একটু আগে শিখাইলাম অধ্যায় ও ল্যামডার মধ্যে সম্পর্ক, আগের ক্লাসে বলছিলাম t ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা, তোমাদের কিন্তু অলরেডি বই ইয়াতে লেখা আছে, দেখো। এবার আসো আমরা একটা একটা করে অঙ্ক দেখার চেষ্টা করি। সবাই সূত্রগুলা কি বুঝছো? বুঝছো তো সবাই? ওকে এবারে কতগুলো বুঝছি, কতগুলো মাথার উপর দিয়ে। হ্যাঁ এগুলো তো এখন আমি শুধু বললাম, এগুলো তুমি তুমি তো মুখস্থ করতে হবে সূত্রগুলো, তাই না? এগুলো তো আর বুঝার কিছু নাই, তাই তো? স্যার ওই যে তেজস্ক্রিয় ক্ষয়ের বাংলা সূত্রটা নাকি? বাংলা সূত্র বলতে ওই যে প্রথমেই পড়াইছিল বাঙ্গনের হার, তেজস্ক্রিয় ক্ষয়ের বাঙ্গনের হার অক্ষত পরমাণুর সমানুপাতিক, এটা হ্যাঁ 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 এটা তো বললাম আমি। আর এগুলো একটু খেয়াল করবা সবাই, এই যে এখানে জ্যানিকেল ড্যান নট, এটা কিন্তু মাথায় রাখো। এটা তো ক্ষয়ের সূত্র, এটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন হলো অক্ষত পরমাণুর সংখ্যা, এন হলো অক্ষত পরমাণুর সংখ্যা, এন নট হলো গণনার স্যার এখানে শুরুতে পড়ব কিভাবে n এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ল্যামডা হলো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক, আর ই ই ই তো আমরা দরকার নাই, ই আমরা তো ওই যে লন নিয়ে অঙ্ক করব। এখন সবাই বুঝছি। এবার আমরা চলে আসি, আমরা এই অঙ্কটাতে চলে আসি। দেখো এই যে 1 নম্বর, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ
বা বোর ব্যাসার্ধ নির্ণয় করো। প্রথম কক্ষপথের বলছি যে এইটা শুধু দেওয়া থাকবে, আর কিছু দেওয়া লাগবে না। এই যেগুলা না দিলে আমাদের মুখস্থ রাখতে হবে। এসের মান প্লাঙ্কের ধ্রুবক সবাই জানো 6.63 ইন্টু 10⁻34। ইলেকট্রনের ভর এটা মুখস্থ। তড়িতের চার্জ এটা মুখস্থ। এটি তোমার কিন্তু দিয়া দিবে না, এটি দিয়া দিবে না, ফিজিক্সে দিলেও কেমিস্ট্রিতে দিবে না। ঠিক আছে, এই জন্য এই মানগুলো আমাদের মুখস্থ অবশ্যই আছে সবার, আই থিঙ্ক। এই প্লাঙ্কের ধ্রুবক 6.673 10⁻34 না থাকলে মুখস্থ করে ভালো। ইলেকট্রনের ভর স্যার এগুলো তো কেমিস্ট্রির পর, আমরা এগুলো ফিজিক্সে পড়তেছি কেন? ফেরত দিছে দীক্ষা পড়তেছি, আমগো কি দোষ? ঠিক আছে, -19 এই অধ্যায় আছে, কেমিস্ট্রির পড়াই আছে, বুঝছো? এই অধ্যায় পুরো কেমিস্ট্রির পড়া আছে, এরকম আছে। এরকম দেখছো না তুমি? ওই যে পরিবেশ রসায়নের পড়াটা 10ম অধ্যায় আছে, ফিজিক্সের ফার্স্ট পত্রের। তো এরকমই আর কি, এমনি রাজনীতি করার কিছু নেই। এবার আসো, তাইলে আমাদের এবার অঙ্কটা সলভ করে ফেলি, অঙ্ক সলভ করে ফেলি। তাইলে আমরা জানি যে এই সূত্র আমাদের খেয়াল রাখতে হবে। যা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি বলছে, তাহলে এর মান কত? 1। এই যে দূর দিয়ে দিছে, আর কিছু না দিলেও সমস্যা নাই। আমরা জানি আর এন ইকুয়াল, এই যে এই সূত্রটা একটু খেয়াল রাখতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে। এই যে এই সূত্র খেয়াল রাখবো, আর এন ইকুয়াল টু এন স্কয়ার এস স্কয়ার ই নট বাই এম স্কয়ার। ঠিক আছে, তাহলে এন এর মান তো 1 প্রথম কক্ষপথ বলে দিছে। এস এর মান প্লাঙ্কের ধ্রুবক, এই একক এখানে কোনো বসানোর দরকার নাই। আর এই ইনট মানে শূন্য স্থানে বেদন যোগ্যতা। ইনট মানে কি? শূন্য স্থানে বেদন যোগ্যতা। এই মানটাও মুখস্থ। 8.85 10⁻12 নিউটন সি স্কয়ার, নিউটন ইনভার্স মিটার স্কয়ার, সরি মিটার ইনভার্স 12। আর পাই তো পাই, এম এর মান হলো ইলেকট্রনের ভর, আর ই তো ইলেকট্রনের কি চার্জ। তাই আমাদের বের হয়ে গেল ব্যাসার্ধ। বলো অঙ্কটা কি বুঝছো কিনা বলো। জি স্যার, বুঝছি। ওকে, আমি এই শীটগুলো যদি দেই তোমাদেরকে, ঠিক আছে, কখনোই কাউরে দেখানো যাবে না, কারোর কাছে শেয়ারও করা যাবে না, বুঝছো? যে এটা আমি দিছি, কথা বুঝছো? কারণ কেউ দেখলে মার্ডার হয়ে যাবে, ঠিক আছে? স্যার কিসের শীট? তুমি কি আসমান, তুমি কি ইয়েতে আইছো নি? হ্যাঁ, আসমান দিকে আসছি। এই শীটটার কথা বলছি, এই শীটটা আবার কোন শীট আবার কথা দিয়ে বলবো, ঠিক আছে? একটু খেয়াল করো। এবার ইলেকট্রনের শক্তি নির্ণয়ের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা কি বুঝছো কিনা, উত্তরটা বুঝছো কিনা বলো, আসলে পারবা কিনা? অন্য সূত্র দিয়ে করা যাবে না? হ্যাঁ, এটা মানে ওই যে ব্যাসার্ধ নির্ণয় করার আরেকটা সূত্র ওই আছে, যে এন স্কয়ার এস স্কয়ার 4 পাই স্কয়ার এম জেড। এম জেড স্কয়ার, এটা দিয়েও করলেও হবে, এটা দিয়েও করলেও হবে, কোনো সমস্যা নেই, যেটা যেটা মনে থাকে। ওকে, ইলেকট্রনের শক্তি নির্ণয়ের সূত্র। তাইলে দেখো, বলছে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষের ইলেকট্রনের মোট শক্তি। দেখছো এই যে এখানে কিন্তু আর কিছু দেওয়া নাই। তো এই জন্য আমাদের বলছিলাম যে মানগুলো মুখস্থ, ওগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। দ্বিতীয় কক্ষের বলা হয়েছে এদের মান কত? 2। এর দূরে দেওয়া মান, আর কিছু দেওয়া মান নাই। এবার স্তর প্লাঙ্কের ধ্রুবক, ইলেকট্রনের ভর এটা, ইলেকট্রনের আদান এটা, মোট শক্তি কোনটা এটা। তাহলে আমরা এই যে মোট শক্তির সূত্র এখানে খেয়াল রাখবো। যদি আমি তোমাদের অবজেক্টিভের জন্য এগুলাকে কিভাবে শর্টকাটে এই সুরে সূত্র না দিয়ে অঙ্ক করা যায়, সেগুলো আমি অবজেক্টিভের জন্য পড়াবো, ঠিক আছে? অবজেক্টিভের জন্য শর্টকাট শিখাবো, আর সেগুলো পরে অবজেক্টিভের জন্য শিখাবো, ঠিক আছে? তাহলে এই সূত্র বসাইবা, সূত্রে মানগুলো বসিয়ে দিবা, কাহিনী কত। বলো বুঝছো নি? এখানে আসলে বুঝার কিছুই নাই, শুধু সূত্র মুখস্থ করা, আর কিছুই না। সূত্র মুখস্থ করে মানগুলা বসিয়ে দেওয়া। বল সবাই বুঝছো নি? ওকে, এই নিহা বুঝছো? রাইসা বুঝছো? জি স্যার, বুঝছি। মিমি কই? মিমি তো কোনো কথা কয় না। আমার এদিকগুলো মুখ খাতাও। আচ্ছা, মিমি তো বুঝছো? হ্যাঁ, বুঝছি। Okay, এই সূত্রগুলো মুখস্থ করে ফেলাইবা, কয়েকবার লেখবা, এই সূত্রগুলো কয়েকবার লেখবা, বুঝছো কথা? কয়েকবার লেখবা, 4-5 বার লেখবা, 4-5 বার লেখলে মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করবা, লেখবা, মুখস্থ করবা, লেখবা, লেখবা, আবার না দিয়ে লেখার চেষ্টা করবা, আবার বলবে, আবার আবার দেখবা, আবার লেখবা। এরকম 5-6 বার যদি ট্রাই করো, ধরো একটা খাতায় পুরো হুড়ে নেবে এই দুটো সূত্র দিয়া, দেখো মুখস্থ হয়ে গেছে। আমার কথা বুঝছো? So En is equal to minus মাইনাস এম ই টু দি পাওয়ার 4
এইট এন স্কোয়ার এস স্কোয়ার ই নট স্কোয়ার, এটা হলো ই নট বা এটা বলো অ্যাবসোলিউট নট। ই নট বললেও কোনো সমস্যা হবে না, হয় না। এটা হলো শূন্য স্থানে ভেদন যোগ্যতা, শূন্য স্থানে ভেদন যোগ্যতা, এবং এটার মানটাও কিন্তু মুখস্থ আমাদের রাখতে হয় 8.85 ইন্টু 10⁻12। ঠিক আছে, এই যে এমএল ইলেকট্রনের ভর, এমএল ইলেকট্রনের ভর মুখস্থ, এগুলো কিন্তু সবাই জানার কথা, আই থিঙ্ক সবাই জানো। ইউরি ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19, তাই না কুলম? এটা সবাই জানো না? জি স্যার। আর এন হইলো কত নম্বর কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ কোন শেল, এটা বলে দিবে। এস তো প্লাঙ্কের ধ্রুবক, সবাই জানি আই থিঙ্ক। আর ইনোডের মান তো একটু আগে বললাম, সুমিস্টার ম্যাডাম যোগ্যতার মান মুখস্থ, এখানে বেশিরভাগই মান মুখস্থ। আমি তোদের একটা টেকনিক শিখাবো এটা অবজেক্টিভের জন্য, ঠিক আছে? এর আগে এটি মুখস্থ করে করো। এবার আসো, আচ্ছা আমাকে শুধু যারে বলবো সে আমাকে বলবা তেজস্ক্রিয় তত্ত্বের ক্ষয় ধ্রুবকের মান দেওয়া আছে, মানে ল্যামডার মান দেওয়া আছে, এটা টি অধ্যায় টি হাফ আর কি, টি হাফ ইকুয়াল টু কত? আচ্ছা দেখি তো নিহা বলো সূত্রটা কি জানি হবে, টি হাফ ইকুয়াল টু। জানি না। শান্তিজা বলো টি হাফ ইকুয়াল টু কি, এই ল্যামডার লগে টি হাফের সম্পর্ক সূত্রটা কি? সূত্র মনে আছে? বুঝলে গেছো? কে পারবো বলো? T half is equal to 0.693 divided by lambda. হ্যাঁ আমরা জানি এই যে টি হাফের সূত্রটা হইলো যে এটা, দেখো এই যে আমি তোমাদেরকে আগেও লিখে দিছি ওইখানে, এই যে টি হাফ ইকুয়াল টু 0.693 বাই ল্যামডা, এই সূত্র আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কি ল্যামডা, মানে অবক্ষয় ধ্রুবক, এই যে ক্ষয় ধ্রুবক। তার মানে This is 0.69, সেটা কি ফিক্সড মান? হ্যাঁ ফিক্সড, মানে এটা হলো সূত্রের, এটা কিসের? সূত্রের। সূত্রের, ঠিক আছে? এই যে আমরা খেয়াল রাখবো। তাহলে টি এর সাথে ল্যামডার সম্পর্ক বললে আমরা এই সূত্র নিয়ে আসবো, ঠিক আছে কথা? টি হাফ ইকুয়াল টু, আমরা টি হাফ লিখবো, বলো শুধু টি লিখবো না, ঠিক আছে? টি হাফ মানে অর্ধায়ু, টি এখানে হাফ দিয়ে বোঝায় অর্ধায়ু। অর্ধায়ু কাকে বলে আমি কিন্তু আগের ক্লাসে শিখাইছিলাম, ওই যে তোমাদের যখন ওইখানে পড়াইছি, কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণ ক্ষয় হইতে, কোন তেজস্ক্রিয় পদার্থের, কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধেক পরিমাণ ক্ষয় হতে, ক্ষয় হতে যে সময় লাগে তাকে অর্ধায়ু বলে, তাকে অর্ধায়ু বলে, বুঝছো? তাহলে এই অর্ধায়ু টি হাফ ইকুয়াল টু কি হবে, 0.693 বাই ল্যামডা। তাহলে 0.693 বাই ল্যামডার মান বসিয়ে দেওয়া, অর ল্যামডা দিয়ে যদি টি হাফ দিয়ে যদি ল্যামডা চায়, তাহলে এই ল্যামডা এখানে যায়, টি হাফ এখানে আসবো, তাহলে হবে কি ল্যামডা ইকুয়াল টু 0.693 বাই টি হাফ। তখন আমরা মান বসিয়ে দিতে হবে। বুঝছো কিনা বলো সবাই? ক্লিয়ার? জি স্যার। ওকে। বুঝছি। আচ্ছা তোমাদেরকে এটাও কিন্তু আমি শিখেছিলাম যে অব্দায়ুর সাথে গড় আয়ুর সম্পর্ক, অব্দায়ুর সাথে গড় আয়ুর সম্পর্ক টাউ, অব্দায়ু আর গড় আয়ুর সম্পর্ক। তাইলে আমরা সবাই জানি যে এই সূত্রটা অবশ্যই আমি আমি এভাবে লিখেছিলাম, সবাই একটু খাতায় মিলিয়ে নিবা, যে টি ইকুয়াল টু টি হাফ ইকুয়াল টু 0.693 টাউ, এটা লিখে দিয়েছিলাম। টি হাফ ইকুয়াল টু 0.693 ইন্টু কি টাউ, টাউ হইলো গড় আয়ু, টাউ হইলো কি গড় আয়ু বা গড় জীবন, ঠিক আছে? আর টি হাফ হইলো কি অর্ধায়ু। এবার যেটা দিয়ে যেটা মিসিং থাকবে সে মানে আমরা বসিয়ে দেবো। এখানে বলতেছে কি রেডনের অর্ধায়ু হলো 60 দিন, এই যে অর্ধায়ু 60 দিন, গড় আয়ু কত? তাহলে আমরা জানি এই যে আমার এটা চাইছে ল্যামডা, এই যে টাউ চাইছে, তাহলে টাউ ইকুয়াল টু এটা ভাগে দেব টি হাফ বাই 0.693। তাহলে টি হাফের মান কত, 60 ভাগে 0.693, তাহলে आंसर হবে এত দিন, এত দিন। বলো অঙ্কটা কি বুঝছো কিনা? স্যার, গড়াইয়ের সংজ্ঞা চাইলে কি লিখবো? গড় আয়ু বা গড় জীবন, এই সংজ্ঞাটা আমি লেখাবো সামনে, ঠিক আছে? গড়ের সংজ্ঞা আমি লিখে দেবো সামনে। আগে অঙ্কটা বুঝছো নি বলো, খ পড়ানোর সময় লিখে দেবো।
হ্যাঁ অবশ্যই। দেখো আমাদের যখন হ্যাঁ বলা হবে অর্ধায়ু দেওয়া থাকবে গড় আয়ু কত, তাহলে আমরা এই সূত্রটা খেয়াল রাখবো যে অর্ধায়ু ইকুয়াল টু 0.693 ইন্টু গড় আয়ু। 0.693 একটু কি গড় আয়ু, ঠিক আছে। গড় আয়ু আসলে তোমরা মোটামুটি এটা বুঝতে পারতেছো যে আয়ু কি, গড় কি। হ্যাঁ এটা তেমন একটা কিছুই না। হ্যাঁ ওকে, আমরা যদি খেয়াল করি মানে ধরো আমরা বলি না যে এখন মানুষের গড় আয়ু কতদিন, ঠিক আছে, তো আমরা বলি 60 বছর। মানে 60 বছর তাহলে কয় বছর বাঁচে, তো সেটা হইলো তার মানুষের গড় আয়ু। বুঝছো কথাটা? তো গড় আয়ু ব্যাপারটা হইলো যে ধরো তোমার একেবারে একটা তেজস্ক্রিয় পদার্থ কয়দিন লাগে পুরাটা ক্ষয় হইতে, কতদিন লাগে পুরাটা ক্ষয় হইতে। একেবারে ডাইরেক্ট তেজস্ক্রিয় পরমাণু তেজস্ক্রিয়তা যতদিনে হারিয়ে ফেলে ওই পুরা সময়টাকে বলা হয় তার গড় আয়ু। বুঝছো কথা? যেমন এই লোক এতদিন বাঁচবে, এটাই তার গড় আয়ু, এটা তার আয়ু। তো ওই সবগুলো আয়ুর ধরো আমরা যদি বলি বাংলাদেশের মানুষের গড় আয়ু কত, তো আমরা বলি মানে এটা হিসাব করা হয় যে একজন মরে 20 বছরে, একজন মরে 60 বছরে, একজন মরে 80 বছরে, একজন মরে 100 বছরে, একজন মরে 500 বছরে। তো এরকম সবার আয়ু যোগ কইরা কি দেওয়া হয়, জনসংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয় আর গড় জন্য বের করে। তো ওইটা তার গড় আয়ু হয়। বুঝছো? তাহলে গড় আয়ু হইলো যে এই একটা তেজস্ক্রিয় পদার্থ পুরা অসক্রিয় মৌলে পরিণত হইতে বা পুরা ক্ষয় হইতে যে সময় লাগে সেটা তার গড় আয়ু। আই থিঙ্ক বুঝছো? তাইলে এই যে অর্ধ ইকুয়াল টু 0.693 ইন্টু গড় আয়ু, এটা সূত্র। এটা কি বলতো সূত্র। তো আমাদের দিয়া দিছে কি বলছে টি হাফের মান দেওয়া আছে, মানে অর্ধায়ু দেওয়া আছে, গড় আয়ু চাইছে। তাহলে আমরা এখান থেকে টাউ যদি এখানে রেখে দিই, টাউ এটা বলা হয় টাউ, এটা বলা হয় টাউ, খেয়াল রাখবা। টাউ ইকুয়াল টু টি হাফ, তাহলে বলতে পারি না টাউ দিয়ে পাশে রাখি, তাহলে টি হাফ বাই 0.693। তাহলে টি হাফের মানে দিয়ে দিচ্ছে 4 ডে 0.693। আই থিঙ্ক ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার কিনা বলো। এবং শুনো, সবাইকে একটা কথা বলি, যে পড়াটা পড়াই এই পড়াটা দিনের দিন শিক্ষা ফলাইবা। এই আজকে পড়াতেছি, আজকে একটু ভালো করে আবার একটু দেখার ট্রাই করবা, ঠিক আছে? তাহলে কিন্তু মনে থাকবে, আদারওয়াইজ ভুলে যাবা, হারিয়ে যাবে। আমার আমার কথা শুনো সবাই, ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট করবা। আর আমি একটু এমনই, আমি একটু পড়া নেই, পড়া দেই, পিডাই, মারি। আসলে আমি আগে পোলাপাইনদের অনেক শাসন করতাম এবং আমার ওই শাসন করা ফলনগুলো অনেক ভালো রেজাল্ট করছে, জানো না? অনেক হাই কোয়ালিটিতে আছে, হাই হাই জায়গায় আছে আমার স্টুডেন্ট গুলো, অনেক বড় বড় জায়গায় গেছে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করে। ওই দিন আমার স্টুডেন্ট মাস্টার্স পাস করছে। তো ওই মেয়েটা আমার মেসেজ পাঠাইছে যে স্যার আমি মাস্টার্সে 3 পয়েন্ট এত পাইছি, 4 স্কেলের। তো আসলে এগুলো ভালো লাগে, তারা অনেক ভালো ভালো সাবজেক্টে অনার্স মাস্টার্স করে ফেলছে। ওখানে আমি অনেক পিটাইছি, আমার মনে মনে মানে মাঝে মাঝে চিন্তা করি আরে এগুলো করে যে পিটান পিটাইছি, যদি কোনো অন্য কোনো বেড়ায় পিটাইতো তাহলে নানি যাতে মামলা করে কেস কেস খাইতো। বুঝছনি কথা? বুঝছো ব্যাপারটা? হ্যাঁ। আজকে আমার ফার্স্ট ইয়ারে বেসের একটা মেয়ে আছে আফসানা নাম, ওরে আমি স্কেল দিয়ে যে জোরে বাড়ি দিছি, তো আমি মনে মনে ভাবি যে যদি অন্য কোনো কেউ হইতাম তাহলে তার নির্যাতনের মামলা খাইতাম, না নির্যাতন। বুঝছো ব্যাপারটা? তো এটা হলো আমি টিচার সাপেক্ষে কিছু একটা বলি, কিছু একটা তোমাদেরকে আমি শাসন করি। অনেকে আছে এই ব্যাপারগুলো নিতে পারে না, যে যে নিতে পারে না তারা সে আগেই বলবো যে স্যার আমারে কোনো শাসন করেন না, ঠিক আছে? তারা আমি করতাম না, ঠিক আছে? বা আমারে কোনো কটু কথা বললেন না, সেটা আমাকে মেসেজে গোপনে বলে দিও যে স্যার আমারে কোনোদিন পড়া নিয়ে কটু কথা বললেন না। যদি আমি তোর এখন শাসন তেমন করি না, তো যদি কারো সমস্যা হয় তাহলে বলো, বলো স্যার আমারে কটু কথা বললেন না, আমি কিন্তু এটা নিতে পারি না, হ্যাঁ আমি রাগ করি, তাহলে আমি আমি বলবো না। এই আর কি, ঠিক আছে? তাহলে আমরা পড়ায় ফিরি। এটুকু বুঝছো কিনা সবাই বলো? এটুকু বুঝছো সবাই? আমরা পড়ানোকে যাবো? স্যার ওকে। হ্যাঁ বলো, মিমি কিছু বলবা? স্যার বুঝছি। ওকে গুড। এবার আমরা দেখি, বলা হয়েছে রেডনের অর্ধায়ু 3.82 ডে। এই যে অর্ধায়ু দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা সেখানে নিয়ে নিই। আচ্ছা এটা একটু উপরে নেই, এই অঙ্কটা দেখি। দেখো এটা একটু স্ক্রিনশট দিয়ে রাইখা দিবা, যে যেটা যেটা করাই সেটা সেটা, অথবা আমরা যদি দিবই তবু স্ক্রিনশট দিয়ে রাইখো যে আচ্ছা আমরা এটা না করে এখানের দিকে আসি,
এবার আসো, এই ক্যালকুলেশন গুলো আমার আবার একটা স্ক্রিনশট দিব। আচ্ছা হইছে আচ্ছা রেডনের অর্ধায়ু 3.82 ডে, রেডনের অর্ধায়ু দেওয়া আছে, তাহলে টি হাফের মান দেওয়া আছে, টি হাফ 3.82 ডে, এই যে 3.82 ডে, ডে থাকলে ডেতে রেখে অঙ্ক করা যায়, কোনো সমস্যা নেই। সেকেন্ডে থাকলে সেকেন্ডে রেখে। রেডনের তেজস্ক্রিয় ধ্রুবকের মান করো, তেজস্ক্রিয় ধ্রুবক মানে হলো ল্যামডা। কে আবার ভুল বুঝছো না, কেবল কি স্যার আপনি শিখাইলেন অবক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক, এখন হচ্ছে তেজস্ক্রিয় ধ্রুবক, একই কথা। অবক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক, তেজস্ক্রিয় ধ্রুবক, যেই কথাই বলুক এটা হবে ল্যামডা, ঠিক আছে কথা। তাহলে ল্যামডা বের করতে কইতাছে, আবার দুই অঙ্ক চাইছে এখানে, ল্যামডার মান বের করতে কইছে, আবার কইতাছে কতদিন পর, তাহলে টি চাইছে। রেডনের প্রারম্ভিক মানের এত অংশ অপরিবর্তিত থাকবে। আচ্ছা সেখানে পরে যাচ্ছি, আগে এই পার্ট করে লই। এই পার্ট তো আমরা অলরেডি ফেরে গেছি সবাই। ল্যামডা ইকুয়াল টু কি হবে বলো, তোমরা নিজেরাই বলো, কি লিখমু? হ্যাঁ কি লিখমু? 0.693 ডিভাইডেড বাই টি হাফ, টি হাফ, তাহলে 0.693 বাই টি হাফ, টি হাফ এর মানে যেটা 3.82, 3.82। শেষ অ্যানসার পার ডে। এই এই পাশ এটা শেষ, এবার পরেরটা করি। এইটুকু, এইটুকু গুরুত্বপূর্ণ বেশি, এইটুকু বেশি পরীক্ষা আসবে এবং এগুলো আসবে, এটা একটু ভালো করে সবাই নজর দাও। আই থিঙ্ক নজর দিলে বুঝে যাবে। দেখো খেয়াল করো, এবং আগের দিনও একটু করার চেষ্টা করেছি, আর আগের দিন না থাকলেও পারবো এখন। দেখো বলছে কতদিন পর, তাহলে আমার টি চাইছে কতদিন পর রেডনের প্রারম্ভিক মানের এত অংশ পরিবর্তিত থাকবে। আচ্ছা অপরিবর্তিত থাকা মানে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, তাই না? এইটুকু থাকবে, তাহলে আমরা এইটুকু বলতে পারি কিনা আগের মানগুলা জায়গা মতো রাখা, তাহলে অক্ষত পরমাণুর সংখ্যা ইকুয়াল টু, এই যে এর মানে অক্ষত পরমাণুর সংখ্যা এন নট এর কত অংশ, 1/20 অংশ। আচ্ছা এখানে একটু আমি তোমাদেরকে বুঝাই, ভালো করে খেয়াল করবো আমার আমার কথার দিকে, খুব বেশি নজর দিব আমার কথাটার ভিতরে। যদি এই কথাটা এমনি থাকতো, রেডনের কতদিন পর রেডনের প্রারম্ভিক মানের এত অংশ ক্ষয় হবে, খুব কেয়ারফুলি তাকায়ও, যদি এই অপরিবর্তিত থাকে কথার বাদ দিয়ে লাগতো ক্ষয় হবে বা শেষ হবে বা নষ্ট হবে, তাইলে আমি এইখানে কি সেন্স করতাম বলতে পারবা? তাহলে আমি লেখাটা কিন্তু পুরা একটু ডিফারেন্স লিখতে হইতো। দেখো এন মানে কি, এন মানে হলো অক্ষত পরমাণুর সংখ্যা, যেটুকু অবশিষ্ট আছে বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা। এবং আমাকে কিন্তু আমার যে প্রশ্ন, সে প্রশ্নে অলরেডি বলে দিছে যে এই যে রেডনের প্রারম্ভিক মানের 1/20 অংশ কি হয়, এই যে প্রারম্ভিক মানের 1/20 অংশ অপরিবর্তিত থাকে, অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে। তাইলে আমি কিন্তু শুধু এন দিয়েই করছি অঙ্কটা, অবশিষ্ট থাকে, অপরিবর্তিত থাকে, এটা বলেছে। এই জন্য আমি বলছি এন কিন্তু অপরিবর্তিত থাকে, এন নট এর 1/20 অংশ অপরিবর্তিত আছে। আর যদি বলতো ক্ষয় হইতো, তাহলে যদি কইতো বা এত 1/20 অংশ ক্ষয় হয়েছে, আরে আমি কোন জায়গায় সাফ করে, যদি বলতো ভালো করে মনোযোগ দিব আমার কথাটা, 1/20 অংশ ক্ষয় হয়েছে, এটা যদি বলতো নষ্ট হয়েছে, তখন কিন্তু হইতো ক্ষয় হয়েছে এইটুকু, তাহলে অবশিষ্ট আছে কতটুকু, আগের টুকু থেকে এর নটের 1/20 অংশ বিয়োগ দিতাম। যদি পরের কথাটা বলতো, এই কথা বলতো, যদি বলতো প্রারম্ভিক মানের এত অংশ ক্ষয় হয়েছে, শেষ হয়েছে, নষ্ট হয়েছে, তাহলে আমি বলতাম অবশিষ্ট তাহলে কতটুকু আছে, প্রারম্ভিক পরমাণুর সংখ্যা থেকে 1/20 অংশ ক্ষয় হয়েছে, তাইলেই তো অক্ষত আছে এতটুকু। কথাটা কি বুঝছো কিনা সবাই বলো? জি স্যার। এই লাইনটা, এই কথাগুলো খুব মাথায় নেওয়া খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে কথা। কখন কোনটা বসাইতে হয়, আমি কখন এন নোট থেকে এটা মান যে মান দিবে তা বিয়োগ দিব, কখন আমি সরাসরি বসাবো, যখন ডাইরেক্ট বলবে অপরিত রয়েছে, ডাইরেক্ট অপরিত রয়েছে, অক্ষত রয়েছে, তখন আমি বুঝবো যে হ্যাঁ 1/20 অংশই আছে, আদি পরমাণুর এতটুকু আছে। আর যখন বলবো ক্ষয় হয়েছে এইটুকু, তাহলে বোঝা গেছে অবশিষ্ট আছে কতটুকু, আদি পরমাণুর সংখ্যা থেকে এইটুকু বিয়োগ দিতে হবে। আই থিঙ্ক ইনশাল্লাহ সবাই বুঝছি। এবার আসো আমরা অঙ্কে চলে যাই।
অঙ্কটা করি, যদিও এরা যেভাবে হিসাব করছে আমরা এভাবে হিসাব করবো না। আমি এখানে যেমনি দিস, তাহলে যে কতটুকু হয়েছে এটা প্রথম থেকে যতটুকু দেয়া থাকবে যতটুকু অবশিষ্ট থাকবে ওইটা দিও। হ্যাঁ যদি বলতো যে ক্ষয় হয়েছে কতটুকু, এন তো হলো অক্ষত আছে কতটুকু, অবশিষ্ট আছে কতটুকু, তাহলে হ্যাঁ। এখানেও বলছে অবশিষ্ট অপরিবর্তিত, তাহলে সেই জন্য আমি এন এর মানে ডাইরেক্ট বসাইছি। কিন্তু যদি বলতো এতটুকু ক্ষয়, এত পার্সেন্ট ক্ষয় হয়েছে, তখন কিন্তু ওই তো আদি থেকে এতটুকু বিয়োগ হইলে অবশিষ্ট আছে এইটুকু। বুঝছো কথা? তাহলে আমাদের ইয়ে অনুযায়ী এটা লাগবে না। এবার আসো, তাহলে আমরা সূত্র বসাই। আমরা এইভাবে এখানে যেভাবে করে দিছি সেভাবে করবো না, আমরা করবো আরেকটা নিয়ম যেটা আমি করাইছি, n equal to n not e to the power minus lambda t। তাহলে n equal to কি, n not এর 1/20 অংশ, তাহলে n not এর 1/20 n not by 20 equal to n not e to the power minus lambda t। এবার এই n not কি যাবে, কাটা যাবে, তাহলে 1/20 equal to e to the power minus lambda t। ওই পক্ষে আমরা লন নিব, লন দিলে লন 1/20 equal to লন e to the power minus lambda t। সবাই বুঝতেছো তো? ওই পক্ষে লন নিলাম, তাহলে আমি এই যে লন, এই ল্যামডাটি সামনে চলে আসে, তাহলে লন 1/120, সরি শুধু 20, লন 1/20 ইকুয়াল টু এই যে মাইনাস ল্যামডাটি ইনটু কি লন, লন ই মানে কত 1, তাহলে এখানে আসে ল্যামডাটি ইকুয়াল টু এই পাশে চলে গেলে এটা মাইনাস লন 1/20, পুরো ডাউন করে এটা, এই যে 1/20, এই যে মানে মাইনাসটা আমরা এই পাশে দিতে পারি, আর লন ই মানে কত 1, তাহলে টি ইকুয়াল টু কত, মাইনাস লন 1/20 ভাগের কত ল্যামডা, তাহলে মাইনাস লন 1/20, ল্যামডা আমরা বের করছি যে এখানে 0.1814, তাইলে অ্যান্সার আসে 16.51 ডে। বলো অঙ্কটা বুঝছো কিনা সবাই, ক্লিয়ারলি বুঝছো কিনা বলো সবাই, সবাই বুঝছো? জি স্যার বুঝতে পারছি। সবাই বলো। জি স্যার বুঝছি। ওকে, এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা, এটা আমাদের অবজেক্টিভের একটা অঙ্ক, সেটা আমরা পরে শেখাবো। আচ্ছা এই অঙ্কটা আমি করাবো না, তোমরা একটু চোখ দিয়া বুলিয়ে দেখো, 3 নম্বর প্রশ্নটা সবাই চোখ বুলিয়ে দেখো যে বুঝছো নি। সবাই একটু দেখো, শুধু দুটো সূত্র বসিয়ে দিবা, শেষ। বুঝছো না সবাই? এগুলো আসলে লেখার দরকার নাই, ডাইরেক্ট সূত্র বসাইবা, এত কিছু লেখার দরকার হবে না। তুমি ডাইরেক্ট এই যে এটা লেখার দরকার নাই, আমি তোমাদেরকে যে সূত্র থেকে লেখার দরকার নাই, এই যে গড়াই দেওয়া আছে, টাউ দেওয়া আছে, টাউ হলো 2294 বছর। তো আমরা জানি টি ইকুয়াল টু কি 0.693 টাউ বলছিলাম না, তাহলে 0.693 ইন্টু টাউ মানে যে 2294, বসাইলে টি হাফ বেড়ে গেছে, অর্ধেক বেড়ে গেছে। আবার অবক্ষয় ধ্রুবকের মান অবশ্যই ল্যামডা পারি, ল্যামডা ইকুয়াল টু 0.693 বাই টি হাফ, কারণ টি হাফ না বের করলে তো এটা বের করতে পারতাম না, বসাইতে চলে আসছে। ক্লিয়ার সবাই? বাচ্চারা সবাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার নেই? জি স্যার। ওকে গুড, ভেরি গুড। আচ্ছা এটা পরে দেখো তো 5 নাম্বার আমরা পারিনি, না পারলে ফিরে দিমু। জি স্যার পারি। স্যার পারবো। ওকে এটা টাওয়ার ইনটু 2/0 6 নাম্বার, 6 নাম্বার হ্যাঁ বলো। স্যার টাওয়ার একক কি বছর হবে? হ্যাঁ, স্যার কেন? গড় আয়ু কি বছর হইতে পারে, সেকেন্ড হইতে পারে, যেমন মতো থাকবে এমন হইব, চেঞ্জ করা লাগবে না এখানে, ঠিক আছে? আয়ু কি সময়, কিন্তু সময়ের একক যা হইতে পারে। 6 নম্বর দেখো তো ভাই, ডাইরেক্ট হলো সূত্র, তাই না? এই যে ব্যাসার্ধের সূত্র, এই যে আগে যেমন পড়াইছিলাম, তাই না?
এই যে তৃতীয় কক্ষপথ বলতে দেখে এর মান কত হয়েছে 3 হয়েছে। বুঝছো সবাই 6 নম্বরটা? এখন আমাকে দেখাইতে হবে কইরা। আমি কিন্তু এগুলো নিব লেখা, হ্যাঁ আমি দেখবো যে প্রত্যেকটা অঙ্ক করছে কিনা। আর বুঝতে হবে, আমি কিন্তু বলবো যে কোনটা কি, এটা কোনটা কি বা কিছু, হ্যাঁ না পারলে কিন্তু সমস্যা আছে। 15 তারিখের পরে। বুধবারে নিবে এগুলো, বুধবারে নিব। আচ্ছা এই অঙ্কটার দিকে তাকাও তো, মাত্র যেটা করছিলাম। দেখো আমি একটু এই অঙ্কটা একটু বুঝাই, সবাই একটু খেয়াল করো, সবাই খুব নজর দিয়ে তাকাও। বলছে এক খণ্ড রেডনের 60% ক্ষয় হইতে কত সময় লাগবে। তাহলে আমি বলবো n ইকুয়াল টু, দেখো n মানে কি বলো তো সবাই, সবাই বলো n মানে কি, n মানে কি? n নোটের 60%। আরে তোমার তো এটা বলতে বলি না, তোমরা বলো n মানে কি। n মানে বাংলা কি, n মানে কি? অক্ষত। অক্ষত পরমাণুর সংখ্যা। n মানে হলো অক্ষত পরমাণুর সংখ্যা, কতটুকু অক্ষত আছে বা কতটুকু অবশিষ্ট আছে, সেটা হলো n। তো বলছে 60% ক্ষয় হয়েছে, তাহলে অবশিষ্ট আছে কতটুকু। দেখো 60% যদি ক্ষয় হয়, টোটাল তাহলে 100%, 100, তাহলে 100 থেকে 60% ক্ষয় হলে অবশিষ্ট আছে কতটুকু, এন্ড 40% অবশিষ্ট আছে। এই লাইনটা না বুঝলেই কিন্তু অঙ্ক শেষ, 0 পাইবা, বাকিটা ঠিকঠাক। আচ্ছা এবার আমাকে একটা উত্তর দিবা, যদি স্যার বলতো। আবার বুঝাইবেন। আচ্ছা এখানে এক খণ্ড রেডনের 60% ক্ষয় হয়েছে, তাইলে আমরা জানি n হলো যেটুকু অবশিষ্ট আছে বা অক্ষত আছে। তাহলে আমরা জানি অক্ষত যদি অবশিষ্ট ক্ষয় যদি হয় 60%, তাহলে অক্ষত আছে কতটুকু 40%। 100 থেকে 40 বিয়োগ পার্সেন্ট বলে দিই 100 থেকে। যদি বলতো এক ঘন্টা 60% অবশিষ্ট আছে, তাহলে আমি বলতাম কি n নটটা 60% ডাইরেক্ট। বলো এই লাইনটুকু বুঝছো কিনা, এই কথাটুকু বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা এদিকে 100% দেখি 60% বলছে 40% হ্যাঁ, বাকি আছে। পার্সেন্ট বললে 100 থেকে কাজ হয়, পার্সেন্ট বললে কোন থেকে কাজ হয় 100 থেকে, আর পার্সেন্ট না আর বললে। ওনে একটু আগে না বুঝাইছিলেন ক্ষত নষ্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝছনি? বলো পুরো ব্যাপারটা বুঝা গেছে? এবার আসো, অধ্যায় দেওয়া আছে, আমরা জানি অধ্যায় দিয়ে অঙ্ক হয় না, হয় ল্যামডা দিয়ে। তো আগে ল্যামডার মান বের করে নিতে হবে। ল্যামডা ইকুয়াল টু 0.693 বাই কি টি হাফ, তাহলে 0.693 বাই কত 3.82, তাহলে এখান থেকে ল্যামডার মান বের হয়ে গেছে কত 0.1814 পার ডে। এইবার আমরা বলতে পারি n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে n কত, এই যে n নট এর 40%, এই যে n নট এর 40% মানে কত 40 ভাগের কত 100, ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস কি ল্যামডা টি। n নট যদি কাটা যায়, এটা কাটা দিলে 0.4 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কত ল্যামডা টি। ওই পক্ষে লন যদি নেই, তাহলে লন 0.4 ইকুয়াল টু লন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো মাইনাস ল্যামডা টি সামনে আসবে, আর এখানে লন ই মানে কত 1, তাহলে লন 0.4, তাহলে টি ইকুয়াল টু কত মাইনাস লন 0.4 বাই কত ল্যামডা, তাহলে মাইনাস লন 0.4 ভাগ ল্যামডার মান কত হয়েছে 0.1814। এটা অ্যান্সার। বলো বুঝছো কিনা সবাই?